এই চুঁচুড়া বিধানসভায় এবারের প্রার্থী যে দেবাংশু ভট্টাচার্য। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্ণায়কের ভূমিকা নেবে কংগ্রেস। সেই চতুর্মুখী লড়াইতে দেবাংশু কি পারবে অসিত মজুমদারের এই আসনটি ধরে রাখতে? বাংলায় হাওয়া ঘুরছে, তৃণমূল থেকে মানুষ বিজেপিতে চলে যাচ্ছে। একা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বিজেপির কাছে কত কঠিন বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। উত্তরবঙ্গে 152টি আসনে নির্বাচন হয়ে গিয়েছে, যেখানে 92% পোল হয়েছে। আর এই 92% পোল হওয়াতেই শাসক বিরোধী প্রত্যেকেই চিন্তায় রয়েছে তারা কে কটা আসন পাবে। কারণ ইতিমধ্যেই এই 152 আসনের নির্বাচনের কোন দিকে ফলাফল যাবে, সরকারের পক্ষে ভোট যাবে না সরকারের বিপক্ষে। যখনই বড় পার্সেন্টেজ অফ ভোট পড়ে তখন একটা কথাই বারবার মনে হয় যে প্রতিষ্ঠান বিরোধী ভোট পড়েছে, তাই এত বেশি ভোট। তবে বিশ্লেষণ বলছে এত বেশি পরিমাণে ভোট পড়ার একটাই কারণ, যেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী নয়। কারণ এসআইআর পরবর্তী এই নির্বাচন বিহারে হয়েছে, সেই বিহারে সরকারের পক্ষেই ভোট গিয়েছে। অর্থাৎ নীতিশ কুমার ছিলেন, নীতিশ কুমারই রয়ে গেছেন। সেখানেও এসআইআর হয়েছে, সেখানেও প্রায় 45-46 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে। তাহলে তো সেখানে লালু প্রসাদ যাদবরাই সরকার করতে পারত, কিন্তু পারেনি। এসআইআর প্রতিষ্ঠান বিরোধী ভোট যায়নি। বাংলাতেও ঠিক তাই ঘটনা ঘটছে। কারণ এখানে অস্তিত্ব সংকটে, অস্তিত্বর লড়াই। তাই সেই অস্তিত্ব টিকিয়ে রাখতেই প্রতিটা মানুষ বুথ কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। আর সেই বুথ কেন্দ্রে পৌঁছে যাওয়ার দরুন এই 92% ভোট। কিন্তু আমরা জেলার প্রতিটা কেন্দ্রের দিকে নজর রাখছি। 142টি আসনের নির্বাচন এখনো বাকি রয়েছে, যা 29শে এপ্রিল হবে। কলকাতা লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে, কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতেও নির্বাচন রয়েছে। কিন্তু আমাদের নজর রাখতেই হচ্ছে হুগলি নদীর পাড়ে, নজর আমাদের রাখতে হচ্ছে সেই হুগলি লোকসভা কেন্দ্রের দিকে, নজর রাখতে হচ্ছে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের দিকে। কারণ হুগলি নদীর পাড়ে ঐতিহাসিক সেই পুরনো শহর চুঁচুড়া, যা মূলত সেই ঘড়িস্তম্ভ এবং ইমামবাড়ার জন্য আজও বিখ্যাত রয়েছে সেই ফরাসিদের। কারণ 1856 সালে হুগলি এবং চুঁচুড়া মিলে তৈরি হয়েছিল পুরসভা। আজকে সেই চুঁচুড়া, যেটা নিয়ে মূলত আলোচনা। কারণ এই চুঁচুড়া বিধানসভায় এবারের প্রার্থী যে দেবাংশু ভট্টাচার্য। কিন্তু দেবাংশু ভট্টাচার্যের আগে এখানে অসিত মজুমদার বিধায়ক ছিলেন। আমরা যেহেতু আলোচনা করব 2016 সাল থেকে, তাই অসিত মজুমদার দুবারের বিধায়ক ছিলেন। এবারে তার বয়স হয়েছে, তাই দল তাকে টিকিট দেয়নি। কিন্তু লড়াইয়ের ময়দান থেকে সরে যায়নি অসিত মজুমদার। নিজের ছেলের মতন দেবাংশুকে পাশে নিয়ে বিধানসভা ঘুরছেন এবং বলছেন 26-এর ভোট অনলি ফর মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে কি হয়েছিল সেদিকে নজর রাখতে হবে। কারণ এবারের আমাদের নজর চুঁচুড়া বিধানসভা কেন্দ্র। দেবাংশু ভট্টাচার্য রয়েছে মূল কাণ্ডারি, বিজেপির প্রার্থীও রয়েছে। কিন্তু লড়াই হবে চতুর্মুখী লড়াই। সেই চতুর্মুখী লড়াইতে দেবাংশু কি পারবে অসিত মজুমদারের এই আসনটি ধরে রাখতে? তৃণমূলের গড় কি ধরে রাখতে পারবে? আমাদের নজর থাকবে।
তাই নজর রাখতে হবে 2016 সালের বিধানসভা নির্বাচনের দিকে। 2016 সালের নির্বাচন, যেখানে অবশ্যই হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই চুঁচুড়া বিধানসভা কেন্দ্র। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অসিত মজুমদার 1,18,501 ভোট পেয়েছিলেন, অর্থাৎ 49.06% ভোট পেয়েছিলেন অসিত মজুমদার। কিন্তু দ্বিতীয় স্থানে ছিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, অর্থাৎ 2016 সালের বাম কংগ্রেসের জোট, এবং সেখানে ভোট পেয়েছিল 88,817টি ভোট বাম কংগ্রেসের জোট, যেখানে 36.77% ভোট পেয়েছিল বামেরা। কিন্তু 2026-এর লড়াইটা ঠিক একেবারে অন্যরকম, কারণ এখানে এবারের নির্বাচনে ত্রিশঙ্কু হতে পারে, অর্থাৎ এখানে কে সরকার গড়বে এবং কে সরকার গড়তে পারবে না, তার জন্য কারাই বা পাশে দাঁড়াবে। কারণ অলরেডি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্ণায়কের ভূমিকা নেবে কংগ্রেস। যদিও 2016 সালে বাম কংগ্রেসের জোট হয়েছিল, কিন্তু 26-এর বিধানসভাতে কোনো জোট হয়নি। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি, যারা শুরু থেকেই বলছে 177টি আসন পাবে, আবার বলছে 170টি আসন পাবে। উত্তরবঙ্গের 152টি আসনের মধ্যে শুভেন্দু অধিকারী বলছে 125 পাবে, অমিত শাহ বলছে না 125 নয় 110টি আসন পাবে। ফলে নিজেদের মধ্যেই এখনো তাল কেটে যাচ্ছে। কিন্তু 2016-তে 25,120টি ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, যেখানে 10.40% তারা ভোট পায়। 2016-তে নোটা তারা ভোট পেয়েছিল। নোটাতে ভোট পড়েছিল 5,603 জন, তারা নোটাতে ভোট দিয়েছিলেন, অর্থাৎ 2.32%। এসইউসিআই কিন্তু 2,208টি ভোট পেয়েছিল, অর্থাৎ 0.91% এসইউসিআইও ভোট পেয়েছিল। কিন্তু 26-এর যে লড়াই হবে, সেই লড়াইতে আমাদের হুগলির দিকে নজর রাখতেই হয়, কারণ হুগলিতে 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে। একদিকে বলাগড়, একদিকে চন্দননগর, চুঁচুড়ার মতো বিধানসভা কেন্দ্র রয়েছে। নজর আমাদের তো রাখতেই হচ্ছে। তাই নজর থাকবে 2019-এর লোকসভা নির্বাচনের দিকে। 2019-এর লোকসভা নির্বাচন চুঁচুড়া বিধানসভা কেন্দ্র, এবং অবশ্যই 2019-এর লোকসভা কেন্দ্র যার নাম হচ্ছে হুগলির লড়াই ছিল। লকেট চট্টোপাধ্যায় প্রথম লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, সেটা হচ্ছে হুগলি। সেই হুগলি লোকসভা কেন্দ্রে প্রথম লোকসভা নির্বাচনে জয়ী হলেন 6,71,448 ভোটে লকেট চট্টোপাধ্যায়, অর্থাৎ 46.3% ভোট পেয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা ভোট পেল কত? 5,98,086টি ভোট। শতাংশের বিচারে আমরা দেখলাম 41.00% ভোট পেয়েছে। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে বামেরা এককভাবে ভোট পেল 1,21,588। শতাংশের বিচারে আমরা দেখছি যে 8.34% ভোট পেয়েছিল। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তারা ভোট পেল 25,374টি, অর্থাৎ শতাংশের বিচারে 1.74%। এবারে কংগ্রেস কি করবে? প্রশ্ন এখানেই, 2026-এ কংগ্রেস কি করবে? কারণ তারা তো একা লড়াই চালাচ্ছে, একা লড়াই দিচ্ছে। 294টি আসনে তারা একা লড়াই করছে, এবং তাই 2026-এর বিধানসভা নির্বাচনে নজর থাকবে। কিন্তু 2019-এর লোকসভাতে নোটায় ভোট পড়েছিল 13,525টি, অর্থাৎ 0.93%। বাংলায় হাওয়া ঘুরছে। তৃণমূল থেকে মানুষ বিজেপিতে চলে যাচ্ছে। শুধু কি তাই ছিল? এ রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, তারা বিজেপিতে পা বাড়াতে শুরু করলো। রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, শিলভদ্র দত্ত,
মুকুল রায় সব একে একে বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেল। বিজেপির পালে বিপুল হাওয়া, সরকার সেবারেই তারা গঠন করে ফেলছে, 200 আসন নিয়ে তারা সরকার গঠন করবে, এই রকম একটা বুক ভরা স্বপ্ন নিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাংলায় পা রেখেছিল। শুধু কি তারা, কেন্দ্রের যত নেতা মন্ত্রী আছে সবাই বাংলায় ছুটে এসেছিল 2021-এর বাংলা দখল করার স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। 2021-এর বিধানসভা নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অসিত মজুমদার 1,17,104। সংখ্যাটা ভালো করে দেখুন, 2016-তে যা পেয়েছিল 2021-এ তার থেকে বেশি ভোট পেয়েছিল অসিত মজুমদার। এবং ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থানে ছিল, 98,687টি ভোট পেয়েছিল। শতাংশের বিচারে 38.74 ভোট পড়েছিল। শুধু তাই নয়, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা পেল 28,777। বাম কংগ্রেসের জোট হলো, কিন্তু তাদের গড়ে ভোট পড়ল 11.13% ভোট। তারপরে ছিল নোটায় ভোট পড়েছিল কত? 4,338 এবং 1.7% ভোট। সেবারে বিএসপি বহুজন সমাজ পার্টি, সেই মায়াবতীর কথা মনে পড়ে যায়, উত্তরপ্রদেশের সেই মায়াবতী হাতি চিহ্ন, তারা চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী নিল বিএসপি, তারা পেল 1,328, অর্থাৎ 0.52%। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার তিনি 18,417 ভোটে জয়লাভ করলেন। 18,417 ভোটে জয়লাভ করলেন অসিত মজুমদার। কিন্তু লক্ষ্য তো রাখতেই হচ্ছে 2024-এ, কারণ 2024-এ যে ভোটার লিস্টে ভোট হয়েছিল 2026-এর বিধানসভা নির্বাচনে, সেই ভোটার লিস্টে বা সেই ভোটার তালিকায় ভোট হচ্ছে না। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে। তাই বিজেপি ভয় পাচ্ছে উত্তরবঙ্গে 152টি আসনে 92% ভোট পড়ায় তারা আশঙ্কার মেঘ দেখছে। কারণ এসআইআর এবার বুমেরাং হয়ে গেছে বিজেপির কাছে। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন লড়াই খুব হাড্ডাহাড্ডি হয়েছে। লড়াই হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে লকেট চট্টোপাধ্যায়ের। দুই যুযুধান শিবির, বা কংগ্রেস সিপিএমের কোনো জায়গা দেখা গিয়েছিল তৃণমূল বনাম বিজেপি। লড়াই হচ্ছিল দুই মহিলার, দুই কন্যার লড়াই, বঙ্গ দুই সন্তানের লড়াই, যেখানে হুগলির মানুষ দেখেছিল। কারণ লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায় 7,02,074টি ভোট পেয়েছিল এবং চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে সবথেকে বড় লিড দিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা বন্দ্যোপাধ্যায় 46.31% ভোট পেয়েছিল। আর ভারতীয় জনতা পার্টির পক্ষে লকেট চট্টোপাধ্যায় 6,25,891টি ভোট পেয়েছিল, যার শতাংশের বিচারে 41.24%। প্রায় 5.5% ভোট রচনা বন্দ্যোপাধ্যায় বেশি পেয়েছিল। সবাই বলছিল রচনা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করছে, কোথাও খড় জ্বলছে, সেই খড়ের ধোঁয়াতে নাকি তিনি বলে ফেলেছিলেন যে কারখানার কত ধোঁয়া। কে বলেছে বাংলায় কর্মসংস্থানের নেই? কে বলছে বাংলায় কর্মসংস্থান হয় না? এই এত কিছু হয়েছিল, কিন্তু তারপরেও মানুষ লকেট চট্টোপাধ্যায়কে নয়, রচনা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছিল। কিন্তু বাম কংগ্রেসের জোট 1,39,919টি ভোট পেল এবং 9.22% ভোট পেয়েছে তারা। এবার তো পুরো ভোটটা ভাগাভাগি হয়ে যাবে। বাম কংগ্রেসের জোট একেবারে সম্পূর্ণ ভাগাভাগি, কিন্তু এবারে বামেরা কিন্তু যথেষ্ট ভালো ফল করবে, নিশ্চিতভাবে করবে, এটা নিয়ে কোনো সংশয় নেই।
বেশ কিছু আসন এবারে বামেরা পেতে চলেছে এবং বেশ কিছু আসন কংগ্রেসও পেতে চলেছে। দুটি আসন নিশ্চিত করে বলা যেতে পারে, একটি হচ্ছে মালতীপুর এবং দ্বিতীয়টি বহরমপুর। কিন্তু কংগ্রেসের পক্ষে ইংলিশ বাজারটাও কিন্তু পেয়ে যাওয়ার ভরপুর সম্ভাবনা। বামেদের পক্ষে অবশ্যই বামেদের পক্ষে দমদম উত্তর এবং উত্তরপাড়া, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর। তবে আরও একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, যেখানে বামেদের কনিষ্ঠ প্রার্থী তরুণ তুর্কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা করছেন তিনি, সেই আফরিন বেগম এবার কিন্তু বেশ বেগ দেবে। তবে আলোচনা আমাদের যেহেতু চলছে হুগলি এবং অবশ্যই চুঁচুড়া বিধানসভা কেন্দ্র, তাই অবশ্যই নজর রাখতে হয়। 2024 লোকসভা নির্বাচনে নোটাতে ভোট পড়েছিল 13,352, অর্থাৎ 0.88%। কিন্তু তারপরে এসআইআর, তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, বাসে, ট্রামে, চায়ের দোকানে, মুদির দোকানে, সব জায়গায় একটাই আলোচনা, বাংলায় কি তাহলে পরিবর্তন হচ্ছে? বাংলায় কি তাহলে ডবল ইঞ্জিন সরকার, নাকি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হাসিটা হাসবেন? ফলাফল 4 মে পরিষ্কার হয়ে যাবে। তার আগে কে 50টা পাবে, কে 110টা পাবে, কে 125টা পাবে, সেটা কেউ জানে না। হাওয়ায় গুলি চালাচ্ছে আর নির্বাচন কমিশন মুচকি হাসছে। কিন্তু লড়াই হবে। এসআইআর পরবর্তীতে চুঁচুড়া বিধানসভার কি অবস্থা? অসিত মজুমদার, তিনি যে ভোটে জয়লাভ করেছিলেন, তাকে কি ছাপিয়ে গেল? এসআইআরের ভোটার তালিকা থেকে নামের বাদের সংখ্যা, সেদিকে আমাদের নজর রাখতে হবে। নজর আমাদের রাখতেই হবে সেদিকে, কারণ এসআইআর পর্বে দেখতে হবে যে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, তিনি বিজয়ী হয়েছিলেন 18,417 ভোটে। আর এসআইআরে বাদ পড়ল করে কতজন? 16ই ডিসেম্বর 11,290 জনের নাম বাদ চলে গেছে প্রথম দফায়। কিন্তু দ্বিতীয় দফা, প্রথম দফায় 11,290, দ্বিতীয় দফায় আবার এসআইআর। দ্বিতীয় দফায় বাদ পড়ল কত? 4,399, 28শে ফেব্রুয়ারি। অসিত মজুমদার কি তাহলে পিছিয়ে পড়ছেন? এসআইআরে কত নাম বাদ গেল জানেন? টোটাল এসআইআরে মোট বাদ পড়লেন 15,689 জনের। তাতেও অসিত মজুমদার এগিয়ে থাকছে, অন্তত পরিসংখ্যান তাই বলছে, সংখ্যা তত্ত্বতে অন্তত তাই বলছে। কিন্তু চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে অসিত মজুমদারের পরিবর্তে দেবাংশুকে নিয়ে আসা হয়েছে। তরুণ যুবক, তরতাজা যুবক, প্রতিদিন ছুটছে। অবশ্যই তৃণমূল কংগ্রেসে তার একটা বড় ভূমিকা রয়েছে, আইটি সেলের দায়িত্বে রয়েছে দেবাংশু। তার কথা, তার শিক্ষাগত যোগ্যতা জানিয়ে কোনো প্রশ্নই উঠবে না। তাই চুঁচুড়ার মানুষ চাইছে দেবাংশুকে তাহলে কি এবারে নির্বাচিত করা যেতে পারে? কারণ আমাদের তো নজর থাকতে হচ্ছে এসআইআর পর্বেই, কারণ এসআইআর পর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার 18,417 ভোটে তো জয়লাভ করেছিলেন 2021-এ। কিন্তু এসআইআর পর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 15,689 জনের নাম বাদ পড়ে গিয়েছে এসআইআরে। তাতেও কিছু যায় আসে না। যদি এই মার্জিন অফ ভোট দেবাংশু ধরে রাখতে পারে, তাহলে পৃথিবীর কারোর কোনো শক্তি নেই দেবাংশুকে পরাজিত করতে পারবে। সে বিজেপি যতই পরিবর্তনের ডাক দিক, এই তো দেখলাম পানিহাটিতে অনেক কথাই বলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অমিত শাহ বলছেন, মিঠুন চক্রবর্তী বলছেন, কঙ্কনা রানাওয়াত বলছেন, আবার কেউ কেউ তো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, সে কথা নাকি স্বামী বিবেকানন্দ বলে গেছেন। হ্যাঁ, একথা বলেছেন, একথা বলেছেন, একথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার কোনো দোষ নেই, তার কোনো অন্যায় আমি দেখি না। কারণ ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে যারা জানে না তারা এই ধরনের কথাই বলবে, আর যারা মঞ্চে তুলে নিয়ে গেছিল তাকে, তারা অন্তত কানে কানে বলে দেয়নি। যেখানে কিন্তু ভুল করে বঙ্কিমদা বলে ফেলবেন না, কারণ প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাটকে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন। আর সেই সরকারের আর এক মুখ্যমন্ত্রী এটাই বলবেন, এটাই তো কাম্য। তিনি যে সঠিকটা বলতে পারবেন এটা বলাটা তো ভুল, কারণ দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিমদা, আর সেই সরকারের, সেই ডবল ইঞ্জিন সরকারের সেই যোগী আদিত্যনাথ, সে তো বলবেই যে নেতাজি সুভাষচন্দ্র এ কথা বলেনি যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, এ কথা তো বলেছে স্বামী বিবেকানন্দ। তো অশিক্ষিতরা যারা, তারা এই ধরনের কথাই বলবে, কারণ ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে তাদের বিন্দুমাত্র জানা নেই। তাই মাতঙ্গিনী হাজরাকে তারা ভুলভ্রান্তি বলে ফেলতে পারেন। সিধু কানু ডহরকে এখন যদি জিজ্ঞাসা করা হয়, মানে পেন্সিল পেন ভেঙে একদম তছনছ হয়ে যাবে, যে খাতার আর কিছু খুঁজে পাওয়া যাবে না। আর তারা বাংলাতে এসে বলছেন যে অনেক কিছু করবে। কিন্তু প্রশ্ন কোথায় ওঠে জানেন? প্রশ্ন ওঠে যারা উত্তরপ্রদেশ, যারা মধ্যপ্রদেশ, রাজস্থানে হিন্দু 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 করে, যেখানে মাছ মাংস নিয়ে তারা এত তাদের নাক ছিটকোয়, আর বাংলা এসে থালি ভরে সেই মাছ ভাত খাচ্ছে, লোক দেখাচ্ছে। বাংলা এসে তারা বাঙালির বন্ধু হতে চাইছে, মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে 16 আনা বাঙালিয়ানা হতে চাইছে। আর ওইখানে গিয়ে যারা মাছ মাংস খায় তাদের গলা টিপে ধরছে, আর এখানে এসে তারা মাছ মাংস খাচ্ছে, আবার বাথরুমে গিয়ে ভালো করে দাঁতটাকে ব্রাশ করে নিচ্ছে। কিন্তু যা মাল পেতে ঢুকে গেছে সে তো আর বেরোবে না পরের দিন সকাল ছাড়া। পরিস্থিতি এখন এই দিকে চলে গেছে, পরিস্থিতি এখন এই রকম। বাংলায় যত ওই দিল্লি থেকে, উত্তরপ্রদেশ থেকে যত লোক আসছে, কিন্তু মনে তো রাখতে হবে, যারা ভিডিওটি দেখছেন তারাও জানেন যে বাংলায় একটা মানুষকে হারাতে এদের স্পেশাল 24-এর ডাক আছে। স্পেশাল 24, 16টি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত 16টি রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে বডি ফেলে দিয়েছে বাংলায়। প্রধানমন্ত্রীও বডি ফেলে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বডি ফেলে দিয়েছেন। ভারতবর্ষে একেবারে চুলোই যাক, ভারতবর্ষ চুলোই যাক, বাংলা যে দখল করতে হবে, তাই সবাই বডি ফেলে দিয়েছে বাংলায়। কাকে হারাতে এসছে? মমতা ব্যানার্জিকে। ওই কালীঘাটের মমতা ব্যানার্জিকে হারাতে এসছে। অনেক কথা বলেন, কালীঘাটের ময়না আর কথা কয় না, আর তাকেই হারাতে স্পেশাল 24কে ডাকতে হলো, মাফ করবেন 40কে। আজকে কঙ্কনা থেকে শুরু করে, হেমা মালিনী থেকে শুরু করে কারা কারা আসছে না, মানিক শাহ থেকে, বিপ্লব দেব থেকে শুরু করে রেখা গুপ্তা, সবাই আসছে। কিন্তু চমক দিয়ে কোনো লাভ হবে বলে আপনারা কি মনে করেন? একা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বিজেপির কাছে কত কঠিন, বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। প্রথম দফায় 92%, দ্বিতীয় দফাতে 92+ ভোট পড়বে 142টি আসনে। ল্যাজে গোবরে পরিস্থিতি হয়ে যাবে। ভোটের পরে আপনাদের সাথে আমার কথা হবে। আজকে বিজেপি বলছে 170 পাবে, প্রথম দফায় তারা অলরেডি 110 পেয়ে গেছে, তাহলে বাকি রইল 70। দক্ষিণবঙ্গ থেকে তারা 70টি আসন পাচ্ছে, মাফ করবেন 60টি আসন পাচ্ছে। 142টার মধ্যে 60টি তারা পাবে, আর 152-র মধ্যে অলরেডি 110 পেয়ে গেছে। আর বাকি যা পড়ে থাকলো, ওই খাওয়া দাওয়ার পরে পাতে যে কাটা পড়ে থাকে, সেটা নাকি তৃণমূল কংগ্রেস পাবে, আর এ রাজ্যের কংগ্রেস এবং সিপিএম পাবে।
এই রকম একটা নিজেদের মধ্যে একটা সুন্দর স্বপ্ন তারা তৈরি করেছে, কিন্তু সেই স্বপ্নের ফানুস শেষ পর্যন্ত ওড়ে কিনা, তার জন্য 4 মে পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় থাকতে হবে। তিনি তো শুনলাম 27 তারিখই বাংলা ছেড়ে তাকে চলে যাবে। তাহলে কি হাওয়া বুঝে গেছেন নাকি? এই প্রশ্ন করছে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। কিন্তু আমরা বলবো 4 মে পর্যন্ত অপেক্ষা করুন। অনেক দিন তো অপেক্ষা করলেন, সেই 4 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি থেকে এসআইআর প্রক্রিয়া চলল। 27 লক্ষ মানুষের মধ্যে 139 জন ঠাঁই পেয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে। আর দ্বিতীয় দফায় কতজন ভোট দেওয়ার সুযোগ পায় সেটাই দেখার রয়েছে। কারণ শুভেন্দু অধিকারী বলেছিল, দিলীপ ঘোষ বলেছিল 1 কোটি মানুষের নাম বাদ যাবে। প্রথমটায় বাদ গেছিল 59 লাখ, আর পরেরটায় প্রায় 26 লাখ নয় 27 লাখ থেকে কিছুটা কম। তাহলে 60 আর এদিকে 20, 80, আর ওদিকে প্রায় 86 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে। তারপরে 2024-এর তৃণমূল কংগ্রেস 2,78,00,000 ভোট পেয়েছিল, আর ভারতীয় জনতা পার্টি 2,28,00,000 ভোট পেয়েছিল। 50 লক্ষ ভোটের ব্যবধান ছিল। তো সেই 50 লক্ষের ব্যবধান এই নির্বাচন কমিশনের দরুন সেটা তো 86 লাখ মানুষের নাম তো এমনি বাদ চলে গেল। তাহলে তৃণমূল তো গিয়েও, তাহলে বিজেপি আসবে, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। এখন তিনি নবান্নে বসবেন কিনা এই রাইটার্স বিল্ডিংয়ে বসবেন, যদিও স্বপ্ন তারা দেখে রেখেছে, স্থির করে রেখেছে কোথায় বসবে। তারা বলেছে ওই রাইটার্স বিল্ডিংয়ে বসবো যেখানে জ্যোতি বসুরা বা বুদ্ধদেব ভট্টাচার্যরা বসতেন, সেখান থেকে তারা সরকার চালাবেন। শেষটা আমরাও দেখব বিজেপি কোথা থেকে সরকার চালায়, নবান্নে যান কিনা, 14 তলায় ওঠেন কিনা, নাকি দোতলা পর্যন্ত উঠতে গেলে হাঁপিয়ে যান কিনা, সেটাও আমরা আগামী 4 মে দেখে নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী বাংলার মাটি বাংলার ভোটে অন্য কোনো কেন্দ্র নিয়ে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে।